আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় গণজাগরণ মঞ্চের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। দেখুন অরণ্য গফুরের রিপোর্ট। ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন প্রণয়নের দাবিতে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। তাদের দাবিতে কর্ণপাত না করে দমনের পথ বেছে নেয় শেখ হাসিনার সরকার। বিদ্যুৎ বন্ধ করে যৌথ বাহিনীর মাধ্যমে রাতের আঁধারে চালানো হয় অপারেশন সিকিউর শাপলা। সেখানে কত মানুষ মারা যায় তার সুরাহা আজও হয়নি। এতদিন আইনি সুবিধা বঞ্চিত হলেও ফ্যাসিবাদ পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি নালিশ করে হেফাজতে ইসলাম। তার প্রেক্ষিতে এলো পরোয়ানাভুক্ত 9 জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সহ 5 আসামি পলাতক, আর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জন কারাগারে আছেন। এদের বিরুদ্ধে আমরা প্রাথমিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, উপাত্ত পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস পাওয়ার পরে তাদেরকে বিরুদ্ধে এই মামলায় সোনারেস্টের আবেদন করলে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। 12/5/2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। গণজাগরণ মঞ্চ শাপলা হত্যাকাণ্ডের পটভূমি তৈরি করায় মুখপাত্র ইমরান এই সরকারের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর বাইরে ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। আদালতের এই আদেশে 1 যুগ পর বিচার পাবার আশা করছে হেফাজতে ইসলাম। বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই, আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই, আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে বিত্তসন্ত্রস্ত করা হয়েছে। এই মামলায় 50 জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। যেভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছে। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুত্র সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের 8 জনের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তারা সবাই বিদেশে অবস্থান করছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, তাদের বিদেশে অবস্থান করার কোনো দালিলিক প্রমাণ নেই, তাই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এছাড়া 450 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সব আসামির বিষয়টা কিন্তু আমরা জানি না, যেহেতু আমরা অনেক বিষয় আমাদের কাছে রেকর্ড ভিত্তিক আমরা জানি না, সেই কারণে আমরা এই ধরনের আদালতে আমরা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তারা মনে করছেন যে এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ভাটারা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত শুনানি শেষে এসব আদেশ দেন। ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সালমান এফ রহমান আতিকুলকে একটি হত্যা মামলায়, ভাটারা থানার একটি হত্যা মামলায় সৈন্য অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার দেখানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ছেলে জ্যোতি, তাকে একটি মামলায় 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়, তাদের রিমান্ড 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং সাবেক অবৈধ এমপি সোলাইমান সেলিমের বিরুদ্ধেও 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। ফ্যাসিবাদের দোসররা নানা প্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সম্মানে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক শাপলা চত্বরের হত্যার ঘটনায় বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানান। এই দেশের মুসলমানরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদী প্রচারণা, ফ্যাসিবাদী দূষরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। খুনি শেখ হাসিনা সহ তার রেসপন্সারদের নামের 9 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে খুনি হাসিনাকে ধরে এনে শাপলা চত্বরে আমার ভাইয়ের রক্ত ঝরানোর অপরাধে তার ফাঁসি কাটতে ঝুলন্ত অবস্থায় দেখতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে ছাত্র শিবির আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই তালিকা প্রকাশ করা হয়নি। পুলিশের উপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চায় না। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ছাত্র শিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, মেধা ও সততায় সবার বাংলাদেশ গড়তে চায়। সে যাত্রায় আপনারা আমাদেরকে উপদেশ দিয়ে গাইড করে আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল রাখবেন। 4 দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এরপর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন দুই নেতা। সফরে রোহিঙ্গা নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের আলাদা বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাচ্ছেন শাকিলা করিম। রোহিঙ্গাদের খাবারের জন্য মাসিক বরাদ্দ $12.5 থেকে কমিয়ে $6 করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি, যা এপ্রিল থেকে কার্যকর হবে। বিশাল জনগোষ্ঠীর খাবার খরচ জোগানোর চিন্তায় সরকার। ঠিক এমন সময় বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর দুজনে যাবেন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে। এ সফরে রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায়, এবং আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। প্রফেসর ইউনূস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন, উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন। 2017 সালে রোহিঙ্গা ঢলের পর থেকে নানা ইস্যুর কারণে বিষয়টি বিশ্ববাসীর নজর থেকে দূরে সরে যাচ্ছিল। জাতিসংঘ মহাসচিবের সফরের ফলে তা আবারও আলোচনায় আসতে যাচ্ছে। গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল, তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়, এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও সাম্প্রতিক সময়ে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এটা ওনার সেকেন্ড ভিজিট হবে। শাকিলা করিম, RTV, ঢাকা।
গণমাধ্যমে বেতন বৈষম্য দূর করতে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সংবাদকর্মীদের বেতন সর্বনিম্ন ৩০ থেকে ৪০ হাজার টাকার নিচে হলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কথাও বলেন প্রেস সেক্রেটারি। গুটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে, খুব ভালো চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে ৫০০ টাকাও আপনি দিচ্ছেন না। সবার জন্য বেতন একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা ৩০,০০০ই হোক আর ৪০,০০০, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও, সেই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। যে ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের বিধান প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়ে প্রধান দাবি পূরণ হলেও বাকি ৪ দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে চিকিৎসক, শিক্ষার্থী ও ইন্টার্ন শিক্ষার্থীরা। দেখুন সাদিয়া কানিসার রিপোর্ট। ৫ দাবিতে বুধবার সকাল থেকে চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী সহ দেশের বেশ কিছু হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ হয়ে যায়। চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যান অনেকে। একই দাবিতে সারা দেশের চিকিৎসক, শিক্ষার্থী ও ইন্টার্ন শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। এ অবস্থায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না বলে আদেশ দেন আদালত। আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই রিটটি আজকে খারিজ করে দেওয়া হয় এবং এই খারিজ করার মাধ্যমে আজ হতে বিএমডিসি ২০১০ যে আইনটি, অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। রায় ঘোষণার পর বাকি ৪ দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে হাইকোর্ট মোড়ে মেডিকেল শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ। আরো ৪টা দাবি আছে, সেই ৪টা দাবির মেনে নেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি। একটা মানুষের পক্ষে ২০-২৫ হাজার টাকা দিয়ে কি ঢাকা শহরে চলা সম্ভব? মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। ওভারঅল স্বাস্থ্য খাতের উন্নতির জন্য আমাদের দাবিগুলো, এটা শুধু আমাদের দাবি হওয়া উচিত না, এটা জনতার দাবি হওয়া উচিত। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এমন দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি শুরু করলে তাদের সাথে সংহতি জানান চিকিৎসক, ইন্টার্ন সহ অন্যান্যরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। জাতীয়করণের দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে, এতে অন্তত ৫ জন আহত হন। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ বেশ কিছু দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। তাইমুল ইসলাম রাহানকে সঙ্গে নিয়ে খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিসহ ৫ দফা দাবিতে দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন শিক্ষকরা। দাবি আদায়ের কর্মসূচির ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করলে পুলিশ তাদের আটকে দেয়। কিছুটা এগিয়ে কদমফোয়ারা মোড়ে পৌঁছালে পুলিশ কড়া অবস্থান নিলে ক্ষুব্ধ শিক্ষকরা সেখানেই কাপড় বুড়িয়ে শুয়ে পড়েন। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তারা। এতে আহত হন ৫ জন। শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদের আগে শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে একই স্থানে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ শিক্ষক সমিতি। মিছিলটি বিভাগীয় কমিশনার কার্যালয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। ২৫ দিন যাবত আমরা এই প্রেস ক্লাবে অবস্থান করছি শুধু জাতীয়করণের আশা। ২০১৩ সালে ২৬,১৯৩টা বিদ্যালয় তৎকালীন ফ্যাসিস্ট সরকার জাতীয়করণ করে আমাদের ৪,১৫৯টা বিদ্যালয় জামাত বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে বৈষম্য স্বীকার করে রেখেছে। পরে শিক্ষক নেতাদের একটি দল বিভাগীয় কার্যালয়ে গিয়ে কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। খান আলামিন,
RTV, ঢাকা। অস্বাভাবিক নির্যাতনের শিকার মাগুরার 8 বছরের শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে সিএমএইচে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত বোর্ডের অধীনে শিশুটি চিকিৎসাধীন। আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. ব্রেন স্টেম অ্যান্ড পিউপিল রিফ্লেক্স আর লোয়ার দেন ইয়েস্টারডে। অ্যান্ড আমাদের ডাক্তাররা সিএমএইচে তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। এদিকে মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণকারীদের সরকার দ্রুত বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাস্তাঘাটে মেয়েরা যেন যৌন নিপীড়নের শিকার না হয় সেজন্য আইন করারও চিন্তা করছে সরকার। সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের 28 সদস্যের প্রতিনিধি দল 5 দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার পর এসব কথা বলেন আইন উপদেষ্টা। তিনি আরো বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে মেয়েদের ভূমিকা ছিল। আজকে যারা বিভিন্ন গোষ্ঠী মেয়েদের আক্রমণ করছে তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। ধর্ষণ বিরোধী মঞ্চ স্পেশাল ট্রাইব্যুনাল গঠন ও 1 মাসের মধ্যে শিশু আসিয়ার ধর্ষণের বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানায়। এ সময় কুমিল্লার তনু ও গুলশানে মুনিয়া হত্যা বিচারেরও দাবি জানানো হয়। আজকে ধর্ষণ বিরোধী আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। কিন্তু ওনারা যদি দেখেন আমাদের গাফলতি হচ্ছে, 1 মাসের জায়গায় 1 বছর হচ্ছে, তখন ওনারা ক্ষুব্ধ হবে। তা আমরা তো মেসেজটা পেয়েছি যে আমরা কোনো রকম মানে অযথা কালক্ষেপণ বিন্দুমাত্র যেন না হয়, সেটা আমরা একদম কথা দিচ্ছি। ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে। আপাতত জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ভবিষ্যতে স্বাধীন ডেটা অথরিটির কাছেই যাবে। এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিকেলে আগারগাঁওয়ের আইসিটি ভবনে এনআইডির ওনারশিপ শীর্ষক এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। অবসরের সিদ্ধান্ত জানিয়ে পোস্টে মাহমুদুল্লাহ লিখেন, সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন। 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল 39 বছর বয়সী এই ক্রিকেটারের। এরপর দেশের হয়ে খেলেছেন 239টি ওয়ানডে, করেছেন 36.46 গড়ে 5,689 রান। রয়েছে 32টি হাফ সেঞ্চুরি ও 4টি সেঞ্চুরি। বল হাতেও নিয়েছেন 82টি উইকেট। সব মিলিয়ে 430টি ম্যাচ খেলে 11,047 রান করেছেন রিয়াদ। উইকেট নিয়েছেন 166টি। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।